হ্যালো স্টুডেন্টস, আমরা আবার ফিরে এসেছি একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টার উপর প্রশ্নগুলো আমরা আজকে এনেছি, সেটা হলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া। এই যে হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া, এইটা যখন আমরা পড়তে যাই তখন হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়াটা কিন্তু একটা বিশাল বড় এরিয়া। হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া যদি আমরা জিওগ্রাফিক্যালি দেখি, তাহলে হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়াটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা ডেকান পার্ট, একটা ফার সাউথ পার্ট, মানে একটা দাক্ষিণাত্য আর একটা সুদূর দক্ষিণ। ডেকান পার্টের মধ্যে পড়ছে কি না মহারাষ্ট্র, কর্ণাটক, এই এরিয়াটা। আর ফার সাউথের মধ্যে পড়ছে তামিলনাড়ু, কেরালা, এই অঞ্চলটা। আজকে আমরা যেটা পড়তে চলেছি সাউথ ইন্ডিয়ান হিস্ট্রির, যদি আমরা জিওগ্রাফিক্যালি দেখি তাহলে আমরা যেরকম বললাম এর একটা দুটো পার্ট রয়েছে, একটা ডেকান আর একটা ফার সাউথ। আবার যদি আমরা দেখি টাইমের দিক থেকে, তাহলেও আমরা এখানে দেখব দুটো পার্ট সাউথ ইন্ডিয়ান হিস্ট্রির, একটা আর্লি হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া আর একটা ল্যাটার হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া। অর্থাৎ জিওগ্রাফিক্যালি দুটো পার্ট, আবার যদি আমরা টাইমের দিক থেকে দেখি তাহলেও এটা দুটো পার্ট। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা টাইমের দিক থেকে হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়াটাকে সেগ্রেগেট করি বা আলাদা করি, তাহলে দেখব আমরা আর্লি হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া আর একটা ল্যাটার হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া। আজকে আমরা যেটা পড়তে চলেছি, যার উপর প্রশ্নগুলো আমরা দেব, সেটা হচ্ছে আর্লি হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া। আর্লি হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া, তোমরা অনেকেই বুঝতে পারছো যে আর্লি হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া বলতে বোঝাচ্ছে যে সময়কার হিস্ট্রিটা, সেটা হলো 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি। আমি আবার বলি, আমরা যে জায়গাটার উপর আমরা আলোচনা করব আজকের কোয়েশ্চেন অ্যান্সারগুলো, সেটা হচ্ছে আর্লি হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া। কোন সময়কার সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি আমরা আলোচনা করতে চলেছি, সেটা হলো 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি। আমার নেক্সট যে ব্যাপারটা আমি বলবো, যে এই যে সময়টা আমি বললাম তোমাদের সামনে 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি, এই সময়টার বৈশিষ্ট্যটা কি হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়াতে? এই সময়টাতে কি ঘটনা ঘটলো হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়াতে 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি? কেন এটা এত ইম্পর্টেন্ট? কেন এটা বিভিন্ন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে? কেন এটা আমাদের পড়তে হয় হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়াতে? তার কারণ হলো এই 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি, এটা এমন একটা সময়, যে সময় আমরা দেখতে পাচ্ছি একটা একটা ভারতবর্ষের সাহিত্যের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট টাইম। কোন সাহিত্য? তামিল সাহিত্য। তামিল লিটারেচারের একটা একটা ইম্পর্টেন্ট টাইম পিরিয়ড হচ্ছে 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি। কেন? কি হয়েছিল তামিল লিটারেচারে 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডির মধ্যে? তামিল সাহিত্যকে একত্রিত করার জন্য তামিল এপিক, তামিল মহাকাব্য, তামিল গ্রামার, সমস্ত যে বইগুলো যেটা নিয়ে পুরো তামিল সাহিত্য তৈরি হয়েছিল, সেই তামিল সাহিত্যকে একটা জায়গায় ইন্টিগ্রেট করার জন্য, এক জায়গায় একত্রিত করার জন্য তামিল কবিদের সম্মেলন বসেছিল। তামিল কবিরা সব এক জায়গায় হয়েছিল, যেখানে বসে তামিল সাহিত্যের যে বিভিন্ন ক্ষেত্রগুলো, সেগুলোকে একত্রিত করা হয়েছিল। এই যে তামিল কবিদের যে সম্মেলন 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি, এই যে সময়টা, এই যে তামিল কবিদের সম্মেলন, এটাকে বলা হয় সঙ্গম। সঙ্গম মানে কি? সঙ্গম মানে আমরা জানি যে সঙ্গম মানে হচ্ছে একটা মিলন, একটা মিলনের জায়গা। আমরা বলি না নদীর সঙ্গম, এই যে সঙ্গম কথাটা আমরা ইউজ করলাম, এটা নদীর সঙ্গম নয়, এটা তামিল কবিদের সঙ্গম, তামিল কবিদের সম্মেলন। তামিল কবিরা এক জায়গায় মিলিত হয়েছিল তামিল সাহিত্যকে একত্রিত করার জন্য, তামিল সাহিত্যকে একটা নতুন রূপ দেওয়ার জন্য। এবং এই যে সময়টা, এই সময়টার নাম হলো কি না, এটাকে বলা হচ্ছে সঙ্গম। আর এই অনুযায়ী এই সময়টাকে 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি, এই টাইম পিরিয়ডটাকে বলা হলো সঙ্গম পিরিয়ড বা সঙ্গম এজ। তোমরা জানো হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়ার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এটা।
সঙ্গম পিরিয়ড বা সঙ্গম এজ। এটা সাহিত্য, শিল্প, প্রশাসন সমস্ত ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক তৈরি করেছিল এই 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি, যেটাকে আমরা সঙ্গম পিরিয়ড বলছি। এই সঙ্গম পিরিয়ড নিয়েই আমরা আজকে যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব, 12টা প্রশ্ন আজকে ডিসকাস করব আমরা এখানে। এই 12টা প্রশ্ন আসবে সঙ্গম যুগ থেকে, সঙ্গম পিরিয়ড থেকে। আমরা অনেকেই এই পিরিয়ডটা একটু এড়িয়ে যাই, পড়তে চাই না, নামগুলো খুব জটিল, নামগুলো খুব কমপ্লেক্স, নামগুলো খুব পড়তে উচ্চারণ করতে অসুবিধে হয়, কিন্তু এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন জায়গায়, কম এলেও আসে। কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কের কিছু নেই সঙ্গম পিরিয়ড নিয়ে। সঙ্গম পিরিয়ডের যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আমি সেই জায়গাগুলো আজকে তুলে ধরবো তোমাদের কাছে, সেগুলো নিয়েই আমরা এসেছি, সেগুলো পড়লেই যথেষ্ট, ডিটেলসে যাওয়ার কোনো প্রয়োজন নেই জায়গাটা থেকে। কিন্তু পড়ে যেতে হবে, ছেড়ে গেলে চলবে না। কম্পিটিটিভ এক্সামে এমসিকিউজ কোত্থেকে আসে কিচ্ছু বলা যায় না। আমরা হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়ার যে ট্র্যাডিশনাল পার্ট, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ল্যাটার হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া, চোল, পল্লব, রাষ্ট্রকূট, এদের ইতিহাসটা আমরা পড়ি অনেকেই, কিন্তু এই পিরিয়ডটা আমরা পড়ি না। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সেই সঙ্গম এজ বা সঙ্গম পিরিয়ড, যার সময়কাল হলো 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি। আমরা একটা একটা করে প্রশ্নে আসবো। ফার্স্ট প্রশ্নে আসবো, দ্য ওয়ার্ড সঙ্গম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। আমরা এক্ষুনি আমাদের ইন্ট্রোডাকশন যেটা বললাম আমি এটা সম্পর্কে, সেই ইন্ট্রোডাকশনেই আমি আলোচনা করলাম সঙ্গম এই ওয়ার্ডটা কিসের সঙ্গে রিলেটেড। তামিল লিটারেচার, অ্যাসেম্বলি অফ তামিল পোয়েটস, রিলিজিয়াস অ্যাসেম্বলি, নেম অফ এ তামিল স্টেট। এর মধ্যে উত্তর আমার এই আলোচনার মধ্যেই ছিল অ্যাসেম্বলি অফ তামিল পোয়েটস। দ্য ওয়ার্ড সঙ্গম ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসেম্বলি অফ তামিল পোয়েটস, তামিল কবিদের সম্মেলন। কোথায় হলো আমরা আসবো, কোন সময় হলো আমরা আলোচনা করেছি একটু আগে, 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি। কি উদ্দেশ্যে তামিল কবিদের সম্মেলন? তামিল সাহিত্যকে একটা নতুন রূপ দেওয়া, তামিল সাহিত্যকে এক জায়গায় একত্রিত করা, এই উদ্দেশ্য নিয়ে তামিল কবিদের সম্মেলন বসলো। কোথায় হলো এই সম্মেলন, কটা হলো এই সম্মেলন, এটা আমাদের দেখতে হবে। কারা পৃষ্ঠপোষকতা করলো এই সম্মেলনকে, এটা আমরা দেখব। ফার্স্ট আমরা দেখে নেব অ্যাসেম্বলি অফ তামিল পোয়েটস, সঙ্গমটা হলো কোথায়। 3টে সঙ্গম হয়েছিল, 3টে তামিল কবিদের সম্মেলন বসেছিল 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডির মধ্যে। তার মধ্যে প্রথমটা হয়েছিল মাদুরাই, তামিলনাড়ুর একটা বিখ্যাত জায়গা। তামিলনাড়ু মানে বুঝতেই পারছো ফার সাউথ, তামিলনাড়ুর একটা জায়গায় হয়েছিল এটা। সেকেন্ডটা হয়েছিল কাপাতাপুরম বলে একটা জায়গা, কাপাতাপুরম, KAPATAPURAM, তামিলনাড়ুরই একটা জায়গা কাপাতাপুরম। আর থার্ডটা হয়েছিল আবার এই মাদুরাইতে। তাহলে প্রথমটা হলো মাদুরাই, সেকেন্ডটা হলো কাপাতাপুরম, আর থার্ডটা যেটা হলো সেটা হলো আবার মাদুরাই। এই মাদুরাই একটা বিখ্যাত জায়গা, তোমরা জানো যে মাদুরাই মীনাক্ষী দেবীর মন্দিরের জন্য বিখ্যাত, তামিলনাড়ুর একটা বিখ্যাত জায়গা মাদুরাই। মাদুরাই কাদের রাজধানী ছিল? তোমরা সুলতানি যুগে পড়েছো, এটা একটা খুব প্রাচীনতম একটা জায়গা। এটা রাজধানী কাদের ছিল? পান্ডীয় বলে যে ডাইনেস্টিটা রুল করেছিল, সেই পান্ডীয়দের রাজধানী ছিল এই মাদুরাই। এই মাদুরাইতেই বসেছিল মেনলি এই তামিল কবিদের সম্মেলন। তাহলে কারা পৃষ্ঠপোষকতা করলো? মাদুরাই মানে কাদের ইতিহাস? মাদুরাই মানে পান্ডীয়দের ইতিহাস। তাহলে এই 3টে তামিল কবি সম্মেলনকে, এই সঙ্গমটাকে প্যাট্রোনাইজ করলো কারা? পান্ড্য ডাইনেস্টির রাজারা। পান্ডীয় ডাইনেস্টি ছাড়াও এই 3rd সেঞ্চুরি থেকে 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি এই সময়ের মধ্যে রুল করেছিল ফার সাউথে 3টে আরো 2টো ডাইনেস্টি, পান্ডীয়, চোল এবং চেরা। সঙ্গমে যেই 3টে ডাইনেস্টি রুল করেছিল, চোল ডাইনেস্টি, চেরা ডাইনেস্টি এবং তার সঙ্গে ছিল যেটা, সেটা হলো এই পান্ডীয় ডাইনেস্টি। যে পান্ড্য ডাইনেস্টির পৃষ্ঠপোষকতাতে এই 3টে তামিল কবি সম্মেলন হয়েছিল, প্রথমটা মাদুরাই, তারপরটা কাপাতাপুরম, তারপরেরটা হলো আবার এই মাদুরাইতেই। সুতরাং এই সম্মেলন হলো মাদুরাইতে, মেনলি পান্ড্যদের পৃষ্ঠপোষকতায়।
থার্ড সেঞ্চুরি বিসি থেকে থার্ড সেঞ্চুরি এডি। এই সঙ্গম এজ আমরা পড়তে চলেছি। সঙ্গম এজ লিটারেচারের জন্য বিখ্যাত। সঙ্গম এজ এই তিনটে ডাইনেস্টির রাজত্বের জন্য বিখ্যাত, যে তিনটে ডাইনেস্টির নাম বললাম। সঙ্গম এজ বিখ্যাত এই তিনটে ডাইনেস্টির প্রশাসনিক ব্যবস্থার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের জন্য বিখ্যাত। সুতরাং এই জায়গাগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করব, কোন যে যে জায়গাগুলো পরীক্ষার জন্য আসতে পারে সেই জায়গাগুলো। আমরা সেকেন্ড কোয়েশ্চেনে আসবো, দ্য মোস্ট পপুলার গড অফ সঙ্গম এজ। তার মানে আমরা এবার কোথায় ঢুকলাম? সঙ্গম এজের রিলিজিয়াস লাইফে। আমরা প্রত্যেক ডাইনেস্টি রিলিজিয়াস, প্রত্যেক এজের একটা রিলিজিয়াস একটা 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 আইডিওলজি থাকে। আমরা সেই সিন্ধু সভ্যতা থেকে শুরু করে সব সভ্যতাতেই রিলিজিয়ান ছাড়া লাইফ হয় না। এটা যে কোনো সভ্যতা, যে কোনো ডাইনেস্টির কালচারের একটা ইন্ট্রিগাল পার্ট। তেমনি সঙ্গম এজেরও যে রিলিজিয়ান, সেই রিলিজিয়ানে মেন রোল প্লে করতো কারা কারা? বলছে মোস্ট পপুলার গড অফ দ্য সঙ্গম এজ। সঙ্গম এজের সবচেয়ে পপুলার গড কে ছিল? চারটে অপশন দিয়েছে, চারটে অপশনই কিন্তু চারটে দেবতাকেই কিন্তু সঙ্গম এজে পুজো করা হতো। চারটেই, ইন্দ্র, মুরাগান, বরুণা, তিরুমল, চারটেকেই এখানে আরাধনা করা হতো, চারটেকেই। তার মধ্যে বলছে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট চারটে গডের মধ্যে? চারটে গডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বি অপশনে যেটা আছে মুরাগান। তোমরা জানো সাউথ ইন্ডিয়ায় যে রিলিজিয়াস লাইফ, সাউথ ইন্ডিয়া যে রিলিজিয়াস ডিটিগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে মুরাগান একটা অন্যতম। কে এই মুরাগান? মুরাগান যেটাকে আমরা বলছি কার্তিকেয়, নর্থ ইন্ডিয়াতে বলছি কার্তিকেয় বা কার্তিক। তোমরা জানো এই কার্তিক পুজো শুরু করেছিল গুপ্ত ডাইনেস্টির রাজা যিনি ছিলেন, তিনি হচ্ছেন কুমারগুপ্ত ওয়ান। আমরা নর্থ ইন্ডিয়াকে যেটা কার্তিকেয় বলছি, সেটাকেই সাউথ ইন্ডিয়ায় বলছে কি না মুরাগান। মুরাগানকে আরাধনা করতো এরা, বা কার্তিককে আরাধনা করতো এরা, এটা ছিল এদের মেন গড। এই মুরাগান আরো কয়েকটা নামে পরিচিত ছিল। মুরাগান অপশানে না দিয়ে তোমাকে দিতে পারে স্কন্ধ, কার্তিকের আর এক নাম, কার্তিকেয়র আর এক নাম, মুরাগানের আর এক নাম স্কন্ধ। মুরাগানের আর একটা নাম তোমাকে দিতে পারে, সেটা হলো সুব্রহ্মণ্য। সুব্রহ্মণ্য এটাও কার্তিকেয় আর একটা নাম, এটাও মুরাগানের আর একটা নাম। আমি কেন এই নামগুলো বলছি? তোমাকে এই সেম কোয়েশ্চেন দিয়ে মুরাগানের পরিবর্তে কিন্তু তোমাকে স্কন্ধ দিয়ে দিতে পারে, তোমাকে সুব্রহ্মণ্য দিয়ে দিতে পারে, এই নামগুলো দিয়ে দিতে পারে। এগুলো মুরাগানের এক একটা নাম, কার্তিকেয় আর একটা করে নাম, যেগুলো সাউথ ইন্ডিয়াতে পূজিত হতো, যে কার্তিকেয় বা মুরাগান। তোমরা জানো এই সুব্রহ্মণ্য, তোমরা জাতীয় আন্দোলনের ইতিহাস পড়তে গিয়ে একটা বিখ্যাত মানুষের নাম পেয়েছো, সুব্রহ্মণ্য আইয়ার। সুব্রহ্মণ্য আইয়ার বলে একজনের নাম তোমরা পেয়েছো, যাকে বলা হচ্ছে কি না দক্ষিণ ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ সাউথ ইন্ডিয়া। একটা প্রশ্ন দেয়, সেখানে আমরা উত্তর করি সুব্রহ্মণ্য আইয়ার। আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া আমরা জানি দাদাভাই নওরোজি, কিন্তু সাউথ ইন্ডিয়ার গ্র্যান্ড ওল্ড ম্যান যদি বলে তাহলে উত্তর করি আমরা সুব্রহ্মণ্য আইয়ার। এই সুব্রহ্মণ্য কার নাম? কার্তিকের আর এক নাম, মুরাগানের আর এক নাম। তাহলে এখানে আমরা উত্তর করব অবভিয়াসলি মুরাগান। মুরাগানের পুজো তারা সবচেয়ে বেশি করতো, সবচেয়ে ইম্পর্টেন্ট গড ছিল তিনি। আমরা ঠিক এরকম ধরনের একটা প্রশ্ন করেছি যে বেদিক এজের সবচেয়ে ইম্পর্টেন্ট গডকে, সেখানে আমরা উত্তর করেছিলাম ইন্দ্র, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর্লি বেদিক এজের সবচেয়ে ইম্পর্টেন্ট গড ছিল ইন্দ্র। সিন্ধু সভ্যতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো মাদার গডেসদের, সেটাও একটা ইম্পর্টেন্ট আমরা দেখেছি। প্রত্যেক এজে এক একটা করে ডিটিকে, এক একটা করে দেবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন চোল পিরিয়ডে কাকে গুরুত্ব দেওয়া হয়েছিল? না শিবকে। গুপ্ত যুগে কোন দেবতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল? লর্ড বিষ্ণুকে। সুতরাং এই ধরনের যে প্রশ্ন, এটা কিন্তু প্রত্যেক ডাইনেস্টি থেকেই আসতে পারে, যে কোন ডাইনেস্টি কোন ডিটি বা কোন দেবতাকে কোন দেবীকে পুজো করত। সুতরাং এই ধরনের প্রশ্ন আমাদের একটু তৈরি করে রাখতে হবে। তাহলে এখানে উত্তর করব আমরা মুরাগান, বা মুরাগান মানে কার্তিকেয়, কার্তিককে বলা হচ্ছে, সুব্রহ্মণ্যকে বলা হচ্ছে, স্কন্ধকে বলা হচ্ছে। তাহলে সেকেন্ড অপশনটা রাইট হবে। আমরা দেখতে পাচ্ছি
আর লাস্ট অপশানে ইন্দ্র এবং বরুণের নামের সঙ্গে আমরা পরিচিত। সাউথ ইন্ডিয়াতেও এদের পুজো হতো, অন্য নামে পুজো হতো। যেমন ইন্দ্রকে বলা হতো মেওয়ান, MAYON, মেওয়ান, MAYON, মাওয়ান বা মেওয়ান, MAYON, এই নামে তিনি পূজিত হতেন এতে। আর মেনলি যেটাকে আমরা বলতে পারি যে তিরুমাল, আর একটা নাম রয়েছে দেখো, বরুণাকে বরুণান বলা হতো, বরুণান, VARUNAN, বরুণান। তিরুমাল হচ্ছে অ্যাকচুয়ালি বিষ্ণু। আমরা বিষ্ণু যে বলছি, নর্থ ইন্ডিয়াতে বিষ্ণু নামটা বেশি উচ্চারিত হয়, সাউথ ইন্ডিয়াতে সেটাকেই বলছে তিরুমাল, ডি অপশনে যে নামটা আছে। তাহলে তিরুমাল হলো বিষ্ণু, বরুণাকে বলা হচ্ছে সঙ্গমে যে বরুণান, মুরাগান তো রয়েছে আমরা বললাম, আর ইন্দ্রকে বলা হচ্ছে মেওয়ান, MAYONE, মেওয়ান বা মাওয়ান বলা হচ্ছে ইন্দ্রকে। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 3। দ্য সেজ হু এরিয়ানাইজ সাউথ ইন্ডিয়া। দক্ষিণ ভারতে আর্য সভ্যতা পৌঁছে দিয়েছিল কোন ঋষি? আমরা জানি যে আর্যরা যখন ভারতবর্ষে এলো, আর্যরা প্রথমে বসতি স্থাপন করেছিল কোথায়, কিভাবে সভ্যতাটা বেড়েছিল, এক্সপ্যান্ড করেছিল? ফার্স্ট মাইগ্রেশনটা হলো তাদের কোথায়? ওয়েস্টার্ন পাঞ্জাব বা সপ্ত সিন্ধু অঞ্চলে, আমরা সবাই জানি। একটা কোয়েশ্চেন দেয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফোকাস অফ দ্য ভেদিক সিভিলাইজেশন, ভেদিক সিভিলাইজেশনটার মেন কেন্দ্র কোনটা ছিল? আমরা জানি উত্তর হয় ওয়েস্টার্ন পাঞ্জাব, যেটাকে আমরা বলছি, বা সপ্ত সিন্ধু অঞ্চল যেটাকে আমরা বলছি সেটা। ওকে, এটা আমরা জানি। এইবার সেখান থেকে সভ্যতা এবং মাইগ্রেট করলো কোথায়? নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, মানে ওয়েস্টার্ন ইউপি, বিহার এবং বেঙ্গল, এই জায়গাটায় মাইগ্রেট করলো। তাহলে প্রথমটাকে আমরা বলছি ঋগ্বেদ অনুযায়ী আর্যাবর্ত, যেটা সিন্ধু, যেটা ওয়েস্টার্ন পাঞ্জাব, যেটা সপ্ত সিন্ধু অঞ্চল, সেটাকে বলা হলো ব্রহ্মাবর্ত, দ্য ল্যান্ড অফ গড। সেখান থেকে ওরা গেল কোথায় না উত্তর ভারতে, অর্থাৎ গ্যাঞ্জেটিক প্লেন বা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে। তোমরা পড়েছিলে যে জায়গাটাকে বলা হলো আর্যাবর্ত। এই আর্যাবর্ত থেকে তারা বিন্ধ্য পর্বত অতিক্রম করে পৌঁছে গেল দক্ষিণ ভারত, আর্য সভ্যতা। এখানে প্রশ্নটা দিয়েছে দক্ষিণ ভারতকে আর্যকরণ, দক্ষিণ ভারতের আর্যকরণ কে করেছিল? দক্ষিণ ভারতে এই সভ্যতাকে পৌঁছে দিয়েছিল কে? বিশ্বামিত্র, অগস্ত্য, বশিষ্ঠ এবং সম্ভারা, এই চারজন ঋষির নাম দেয়া হয়েছে এখানে। এর মধ্যে কোনটা উত্তর করব আমরা? যিনি দক্ষিণ ভারতে সাউথ ইন্ডিয়াতে বিন্ধ্য পর্বত অতিক্রম করে আর্য সভ্যতাকে পৌঁছে দিলেন, তিনি হলেন সেই বিখ্যাত ঋষি। আমরা যে সপ্ত ঋষির রেফারেন্স পাই আমাদের বেদিক লিটারেচারে, সেই সপ্ত ঋষির এক বিখ্যাত ঋষি অগস্ত্য। বি অপশনটা অবভিয়াসলি রাইট, ওটাই অ্যান্সার হবে, ঋষি অগস্ত্য। তিনি আর্য সভ্যতাকে বিন্ধ্য পর্বত পেরিয়ে দক্ষিণ ভারতে পৌঁছে দিয়েছিলেন। সপ্ত ঋষির এক ঋষি এই অগস্ত্য, এবং এই অগস্ত্যের যিনি ওয়াইফ ছিলেন, তিনিও ছিলেন বৈদিক যুগের একজন বিখ্যাত মহিলা, যার নাম ছিল লোপামুদ্রা। এই লোপামুদ্রা ছিল অগস্ত্যের ওয়াইফ। এই লোপামুদ্রা এবং অগস্ত্য, এই দুটো নামই আমরা খুব পাই আমাদের বেদিক লিটারেচারে বিখ্যাত মানুষ হিসেবে। তাহলে অগস্ত্য পৌঁছে দিলেন, এরিয়ানাইজ করলেন সাউথ ইন্ডিয়াকে ঋষি অগস্ত্য। তোমরা জানো যে একটা বাংলা প্রবাদ আছে, অগস্ত্য যাত্রা। অগস্ত্য যাত্রা মানে কি? দ্য লাস্ট জার্নি বা শেষ যাত্রা। এই যে অগস্ত্য যাত্রা, এই ঋষি অগস্ত্য, ইনি এই যে দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তিনি কিন্তু আর উত্তর ভারতে ফিরে আসেননি, মানে ওটাই ওর শেষ রাইট বা শেষ জার্নি। ওই জন্য একটা প্রবাদই হয়ে গেছে অগস্ত্য যাত্রা। শেষ যাত্রাকে বলা হয় বাংলা প্রবাদে অগস্ত্য যাত্রা। এই সেই ঋষি অগস্ত্য, সপ্ত ঋষির একজন বিখ্যাত ঋষি, যিনি এই লোপামুদ্রার স্বামী, লোপামুদ্রার সঙ্গে যার বিবাহ হয়েছিল, সেই অগস্ত্য ঋষি, যিনি দক্ষিণ ভারতে পৌঁছে দিলেন আর্য সভ্যতাকে।
তাহলে দক্ষিণ ভারতে যে আর্য সভ্যতা গড়ে উঠল এই অঞ্চলটাকে কি বলা হলো? দক্ষিণাবর্ত। দক্ষিণাবর্ত। তাহলে তিনটে জায়গা আমরা দেখলাম, একটা ব্রহ্মাবর্ত, একটা আর্যাবর্ত, একটা দক্ষিণাবর্ত। এই দক্ষিণাবর্ত জায়গাটা হচ্ছে সাউথ ইন্ডিয়া, যেখানে এই আর্য সভ্যতাকে পৌঁছে দিলেন, আর্য সংস্কৃতিকে পৌঁছে দিলেন ঋষি অগস্ত্য। আমরা সেকেন্ড অপশনটা রাইট করব, অগস্ত্য ঋষি, 3 নম্বরের বি অপশনটা। আমরা নেক্সট প্রশ্নে যাব, which book is called the Bible of Tamil land? তামিলল্যান্ড মানে আমরা যে এসটা পড়ছি সঙ্গমেজ, এটা কোথাকার ইতিহাস? মেনলি তামিলনাড়ুর ইতিহাস, তামিল রাজ্যের ইতিহাস, তামিল দেশের ইতিহাস। তো সেই ইতিহাসে কোন বইটাকে আমরা বলবো দ্য বাইবেল অফ তামিলল্যান্ড? তামিলল্যান্ডের বাইবেল বা তামিলল্যান্ডের মূল ধর্মগ্রন্থ। যেমন আর্যদের মেন বাইবেল যেটাকে আমরা বলি যদি, তাহলে আমরা বলবো বেদ, বিশেষ করে ঋগ্বেদ। প্রত্যেক ধর্মেরই একটা করে বাইবেল আছে, তেমনি আমরা তামিলল্যান্ডের বা সঙ্গমেজের সবচেয়ে ইম্পর্টেন্ট ধর্মগ্রন্থ আমরা কোনটাকে বলবো এই চারটের মধ্যে? তিরুকুরাল, মণিমেকালাই, শিল্পাদিকারম, তোলকাপ্পিয়াম। চারটে বিখ্যাত সাহিত্য, চারটে বিভিন্ন বিষয় নিয়ে লেখা। এর মধ্যে আমরা দেখব তিরুকুরাল, এই যে বইটা, এটা একটা গ্রামার বুক, এটা একটা বাইবেল অফ তামিলল্যান্ড। এইখানে মেনলি সঙ্গমেজের যে ধর্ম, যে রিলিজিয়াস প্র্যাকটিস, যে রিলিজিয়াস বিভিন্ন যে অ্যাক্টিভিটিস, সেগুলো নিয়ে আলোচনা করা, বিভিন্ন রিলিজিয়াস কনসেপ্ট, এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই তিরুকুরাল এই বইটাতে। এবং এই তিরুকুরাল এই যে বইটা, এটার লেখক ছিলেন কে না? তিরুকারাদেবা। তিরুকারাদেবা, TIRUKARDEVA, TIRUKAR, তিরুকারাদেবা, DEVA, তিরুকারাদেবা। এই তিরুকারাদেবা বা তিরুকারদেব, তিনি লিখেছিলেন এই বিখ্যাত বই তিরুকুরাল, যেটাকে বলা হয় প্রধানতম একটা ধর্মগ্রন্থ তিরুকুরাল। এই তিরুকুরালের মধ্যে কি কি আলোচিত হয়েছে এটা ভালো করে মনে রাখতে হবে। বিভিন্ন ধর্মের যে রিলিজিয়াস কাস্টমস, রিচুয়ালস, বিভিন্ন ধরনের রিলিজিয়াস প্র্যাকটিস, বিভিন্ন ধরনের রিলিজিয়াস কনসেপ্ট রয়েছে এই বইয়ের মধ্যে। সুতরাং তিরুকুরাল একটা ইম্পর্টেন্ট বই। এটা লিখেছিলেন কে না? তিরুকারাদেবা। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো, কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ফার্স্ট ট্রান্সলেটর অফ মহাভারত ইন্টু তামিল। তামিলে মহাভারত অনুবাদ করলেন কে? এবং সেই অনুবাদটা হয়েছিল নিঃসন্দেহে, আমরা যে কথা বলছি সঙ্গমেজে। তামিল অনুবাদ, আমরা জানি রামায়ণ মহাভারত এমন কোনো ভাষা নেই যে রামায়ণ মহাভারত তাতে অনুদিত হয়নি। সঙ্গমেজে মহাভারতের তামিল অনুবাদ করলো কে? পেরুন্দেবনার, কাম্বন, হালা, ভার্বি। চারজন বিখ্যাত মানুষের নাম আছে, চারজন কোনো না কোনোভাবে এই সাহিত্যের সঙ্গে রিলেটেড। তাদের ইতিহাস, তাদের অ্যাক্টিভিটি, তাদের কন্ট্রিবিউশন আমরা পড়েছি। চারটে নামের সঙ্গে আমরা পরিচিত। প্রথম নামটার সঙ্গে আমরা সেভাবে পরিচিত নয়। পেরুন্দেবনার, কাম্বানের সঙ্গে আমরা পরিচিত, হালার সঙ্গে আমরা পরিচিত, ভার্বির সঙ্গে আমরা পরিচিত। এখানে আমাদের উত্তর যেটা আমরা করব, অনেকে এই কাম্বান আর পেরুদেবনারের সঙ্গে গুলিয়ে ফেলে ব্যাপারটা। কাম্বান তোমরা জানো অনুবাদ করেছিলেন, যে কোয়েশ্চেনটা প্রায় দেয় সেটা হলো ল্যাটার চোল পিরিয়ডে কাম্বান করেছিলেন তামিল ভাষায় রামায়ণের অনুবাদ। আমরা একটু পরেই একটা প্রশ্ন পাবো, রাম অবতারম। রাম অবতারম বলে একটা বই তিনি ট্রান্সলেট করেছিলেন, তামিলে ট্রান্সলেট করেছে। রামায়ণের তামিল অনুবাদের নামটা ছিল রাম অবতারম। রামকে অবতার হিসেবে এখানে দেখানো হয়েছিল, কল্পনা করা হয়েছিল একটা ইনকারনেশন হিসেবে। রাম অবতারম এই নামে ট্রান্সলেট হয়েছিল, বা এই নামটা এইটা কাম্বান করেছিলেন বলে এইটার নাম হয়েছিল কাম্বা রামায়ণও বলা হয় এটাকে। যেমন কৃত্তিবাস ওঝা রামায়ণকে অনুবাদ করেছিলেন, সেই জন্য এই রামায়ণকে কৃত্তিবাসী রামায়ণ আমরা বলি। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম কাম্বানের যে রামায়ণ সেটাকে কাম্বা রামায়ণ বলে,
কিন্তু অ্যাকচুয়ালি বইটার নাম হচ্ছে রাম অবতারম। একটা কোয়েশ্চেন আমরা পাবো, একটু পরেই দেখবো আমরা। মহাভারতের অনুবাদ করলেন তামিলেকে, ফার্স্ট অপশন যেটা রয়েছে সঙ্গম পিরিয়ড, এটার অনুবাদ হয়েছিল পেরুন দেবনার বলে একজন বিখ্যাত কবি, ইনি এটাকে অনুবাদ করলেন মহাভারতকে। এবং এই অনুবাদের সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে মহাভারতের যে পপুলারাইজেশন অফ মহাভারত ইন সাউথ ইন্ডিয়া, সেটা ঘটলো এই পেরুন দেবনারের নেতৃত্বে। ইনি এটাকে অনুবাদ করলেন। প্রথমটা উত্তর হবে। কাম্বানের কথা আমরা বললাম, হালার কথা আমরা আরেকবার মনে করিয়ে দিই। গাথা সপ্তশতী লিখেছিলেন হালা, সাতবাহন বংশের হালা। চারজনই সাউথ ইন্ডিয়ান হিস্ট্রির সঙ্গে রিলেটেড কোনো না কোনোভাবে, সাহিত্যের সঙ্গেই আমরা বলতে পারি। হালা সাতবাহন ডাইনেস্টির রাজা ছিলেন, আমরা জানি। তিনি লিখেছিলেন গাথা সপ্তশতী মহারাষ্ট্রিয়ান প্রাকৃত ল্যাঙ্গুয়েজে। গাথা সপ্তশতী 700টা কবিতাকে তিনি এক জায়গায় করে সংকলিত করেছিলেন, মহারাষ্ট্রিয়ান প্রাকৃতে এটা পাবলিশ হয়েছিল। ভার্বি এর তো ভীষণ ইম্পর্টেন্ট, ভার্বি লিখেছিলেন কিরাত অর্জুনিয়ম বলে একটা বিখ্যাত বই, ভার্বির কিরাত অর্জুনিয়ম। চালুক্য বংশের রাজত্বকালে ইনি ফ্লারিশ করেছিলেন, বিশেষ করে বিক্রমাদিত্য 6-এর রাজত্বকালে কিরাত অর্জুনিয়ম ভার্বি লিখেছিলেন এই বইটা, চালুক্যদের রাজত্বকালে। তাহলে চারজনই কিন্তু কোনো না কোনোভাবে সাউথ ইন্ডিয়ান লিটারেচারের সঙ্গে রিলেটেড। আমাদের উত্তর এখানে হবে, যে প্রশ্ন রয়েছে মহাভারতের তামিল অনুবাদ, সেটা হলো পেরুন দেবানার। এই অনুবাদের ব্যাপারটা কিন্তু আমি বারবার বলেছি ক্লাসে, ইম্পর্টেন্ট ট্রান্সলেশনগুলো কিন্তু ভীষণ ভালোভাবে করতে হবে। এর ওপর আমার একটা খুব পুরনো ভিডিও আছে, দেখে নিতে পারো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোন বই, এই ক্যাটাগরি থেকে প্রশ্ন দু একটা আসবেই যে কোনো কম্পিটিটিভ এক্সামে। আমরা নেক্সট প্রশ্নে যাব, 6 নম্বর প্রশ্নে। হু ওয়াজ দ্য অথর অফ রাম অবতারম? আমরা একটু আগেই এটা আলোচনা করে নিয়েছি। কম্বন এটাকে লিখেছিলেন রাম অবতারম। এই চোল পিরিয়ডেই এটা লেখা, চোলদের রাজত্বকালে। কাম্বানের টাইটেলটা ভালো করে দেখে নিতে হবে, বিসিএস এসেছিল তোমরা জানো। ফাদার অফ তামিল পোয়েট্রি তাকে বলা হয়, কাম্বানকে। তামিল কবিতার জনক, এটা তোমরা সবাই জানো। তো রাম অবতারম এটার আর একটা নাম কাম্বা রামায়ণ। যেহেতু কাম্বান করেছিল তাই এটাকে কাম্বা রামায়ণ বলা হয়। তো রামকে এখানে একেবারে বিষ্ণুর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এখানে নামটা দেখেই বুঝতে পারছো, একেবারে লর্ড বিষ্ণুর জায়গায় তার উত্তরণ ঘটানো হয়েছে এই অনুবাদের মধ্যে। মানে মেন যে মহাভারত, সেখান থেকে তিনি কিছুটা অন্যরকমভাবে মডিফাই করেছেন মহাভারতটাকে, এই যেটাকে বলা হচ্ছে এই রামায়ণটাকে এই কাম্বান। তাহলে রাম অবতারণ বা কাম্বা রামায়ণ, দুটো নামই আমরা বলতে পারি। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। তোলকাপ্পিয়াম ইজ এ গ্রামার বুক, পোয়েট্রি বুক, বুক অফ আর্কিটেকচার অ্যান্ড বুক অফ পলিটি। চারটে বিষয়ের ওপর দিয়েছে তোলকাপ্পিয়াম। আর একটা বিখ্যাত লিটারেচার, আমি আগেই বলেছি সঙ্গমের উদ্দেশ্য কি ছিল না, তামিল সাহিত্যের মধ্যে ব্যাকরণ পড়ে, মহাকাব্য পড়ে, এইগুলোকে নতুনভাবে তৈরি করা, তামিল সাহিত্যকে সমৃদ্ধ করা। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি তোলকাপ্পিয়াম বলে একটা বইয়ের নাম আমরা পাচ্ছি। এটা গ্রামার বুক না, পোয়েট্রি বুক না, বুক অফ আর্কিটেকচার না, বুক অফ পলিটি। কিসের ওপর লেখা তোলকাপ্পিয়াম? তোলকাপ্পিয়াম একটা ব্যাকরণ বই, এবং তামিলল্যান্ডের সবচেয়ে ক্লাসিক্যাল গ্রামার বুক যেটাকে আমরা বলতে পারি, ব্যাকরণ বই, সেটা হচ্ছে এই তোলকাপ্পিয়াম। একটা গ্রামার বইতে যা যা জিনিস থাকে এখানে সব কিছু আছে। আমরা দুটো জিনিসের কথা এখানে উল্লেখ করতে পারি, যে দুটো জিনিসের ওপর এখানে জোর দেওয়া হয়েছে তোলকাপ্পিয়াম বইটা। একটা হলো এটোমোলজি বলে একটা। এটোমোলজিটা কি না, কোনো শব্দর যে প্রত্যেকটা শব্দ যেগুলো আমরা ইউজ করছি, লেখাতে বলো কথাতে বলো, প্রত্যেকটা শব্দের একটা রুট আছে। এই স্টাডি অফ দ্য রুট অফ দ্য ওয়ার্ডস, কোন শব্দ কোথা থেকে আসছে সেইটা যে সাবজেক্ট স্টাডি করে, যে সাবজেক্টে, সেটাকে বলে এটমোলজি। এই এটমোলজি নিয়ে একটা ডিটেল আলোচনা আছে তোলকাপ্পিয়ামে। আর একটা জিনিসের উপর জোর দেওয়া হয়েছে, সেটা হলো সেন্টেন্স কনস্ট্রাকশন, যেটা গ্রামারের একদম স্কেল, যেটা গ্রামারের একেবারে, যেটাকে বলা যেতে পারে একটা ব্যাকরণের মেরুদণ্ড। কি করে আমি একটা বাক্য তৈরি করব, এটা যে কোনো গ্রামার, বাংলা হোক, সংস্কৃত হোক, তামিল হোক, তেলেগু হোক, যে কোনো ব্যাকরণের একটা মেন পার্ট সেন্টেন্স কনস্ট্রাকশন। এই সেন্টেন্স কনস্ট্রাকশনের উপরও জোর দেওয়া হয়েছে
এই তোলকাপ্পিয়ামে, একটা বিখ্যাত ব্যাকরণ বই, তামিল দেশের বা সংগ্রাম পিরিয়ডের একটা বিখ্যাত তামিল বই, তামিল গ্রামার বুক, যেটা লিখেছিলেন তোলকাপ্পিয়ার। তোলকাপ্পিয়ার, খালি লাস্টের এমটা তুলে দিয়ে আর করে দিতে হবে। বইটার নাম তোলকাপ্পিয়াম, আর যিনি লিখছেন তার নাম তোলকাপ্পিয়ার, একই স্পেলিং, শুধু লাস্টের এমটাকে তুলে দিয়ে আর করে দিলেই এই বইটাই হয়ে যাবে লেখকের নাম। বইটার নাম তোলকাপ্পিয়াম, আর এটাকে এর লেখকের নাম তোলকাপ্পিয়ার। তাহলে একটা ক্লাসিক্যাল একটা গ্রামার বুক, যেটাকে আমরা বলতে পারি, যেমন আমরা সংস্কৃতে পেয়েছি পাণিনির লেখা অষ্টাধ্যায়ী। পাণিনিকে কি বলা হয়? ফাদার অফ সংস্কৃত গ্রামার। অষ্টাধ্যায়ী সংস্কৃত গ্রামার। এবং এটাকে, এই তোলকাপ্পিয়ারকে বলা হয় ফাদার অফ তামিল গ্রামার। তোলকাপ্পিয়ার যিনি এই বইটা লিখেছিলেন, উনাকে বলা হয় ফাদার অফ তামিল গ্রামার। যেমন পাণিনিকে বলা হচ্ছে ফাদার অফ সংস্কৃত গ্রামার, তেমনি তোলকাপ্পিয়ারকে বলা হচ্ছে ফাদার অফ তামিল গ্রামার। তাহলে এখানে উত্তর আমরা অবশ্যই করব এ অপশনটা। এটা একটা ব্যাকরণের বই, যে ব্যাকরণের বইতে আমরা ব্যাকরণের বিভিন্ন ক্ষেত্রগুলো যেগুলো আমরা দেখি সেগুলো আলোচনা হয়। তার মধ্যে আমি দুটো জিনিস বললাম যার উপর এখানে বেশি ফোকাস করা হয়েছে, একটা এটমোলজি আর একটা হলো সেন্টেন্স কনস্ট্রাকশন। এর ওপর ভীষণভাবে জোর দেওয়া হয়েছে এই বইটার মধ্যে। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসব। দ্য বুক শিল্পাদিগরম ডিলস উইথ, এই শিল্পাদিকরমে আমরা কিসের ফিলোসফি পাই? এটা অ্যাকচুয়ালি একটা এপিক, একটা মহাকাব্য। সংগ্রামে যে 5টা এপিক লেখা হয়েছিল, তার মধ্যে একটা অন্যতম এপিক বা মহাকাব্য, যেমন রামায়ণ মহাভারত আমরা দেখি সংস্কৃতে, তেমনি তামিল ভাষায় 5টা মহাকাব্য লেখা হয়েছিল সংগ্রামে। তার মধ্যে শিল্পাদিগরম একটা ইম্পর্টেন্ট একটা বুক, একটা এপিক। এই এপিকে আমরা দেখতে পাচ্ছি কোন ধর্মীয় দর্শনের প্রতিফলন ঘটেছিল। ফার্স্ট অপশনে দিচ্ছে বুদ্ধিস্ট ফিলোসফি, সেকেন্ড অপশনে দিচ্ছে জৈন ফিলোসফি, সি অপশনে দিচ্ছে শাক্ত ফিলোসফি। শাক্ত ফিলোসফি মানে শক্তির পুজো হয় যে দর্শন অনুযায়ী, শক্তির পুজো আমরা জানি। পুরাণিক ফিলোসফি, যেখানে পুরাণের আদর্শ প্রতিফলিত হয়। বুদ্ধিস্ট ফিলোসফি, জৈন ফিলোসফি, শাক্ত ফিলোসফি, আর তার সঙ্গে রয়েছে পুরাণিক ফিলোসফি। এইটা কি কোন ফিলোসফিকে রিফ্লেক্ট করছে? এর যে স্টোরি লাইনটা, এই স্টোরি লাইনটা কোন ফিলোসফিকে রিফ্লেক্ট করছে? আগে বলে নি, এর যে স্টোরি লাইনটা, সেই স্টোরি লাইনে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্যারেক্টারের লাভ স্টোরি। একজনের নাম কোভালান আর একজনের নাম কান্নাগি। কান্নাগি আর কোভালামের লাভ স্টোরি, ইটার্নাল লাভ স্টোরি, শুধু লাভ স্টোরি বললে ভুল হবে, ইটার্নাল লাভ স্টোরি, একটা চিরন্তন প্রেমের কাব্য হচ্ছে এই শিল্পাদিগরম। শিল্পাদিগরম, দ্য ইটার্নাল লাভ স্টোরি অফ কে না, একজন ফার্স্ট কান্নাগি আর একটা হলো কোভালান। কান্নাগি এবং কোভালানের যে প্রেমের গল্প, সেই গল্প তুলে ধরা হয়েছে এই শিল্পাদিগরম বলে এই বিখ্যাত বইটাতে। এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে এই প্রেমের গল্প বলতে গিয়ে কোন ফিলোসফি রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে? এই গল্পের মধ্যে একটা এপিক্যাল যে ফিচারগুলো, একটা মহাকাব্যে যে ফিচার থাকে, প্রেম, বিরহ, ষড়যন্ত্র, এই যে ব্যাপারগুলো, এগুলো সব ঘুরে ফিরে এসছে একটা মহাকাব্যে যা যা থাকে, রামায়ণে আছে, মহাভারতে আছে, সেই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কান্নাগি আর কোভালানের চিরন্তন প্রেমের গল্পের মধ্যে দিয়ে। সুতরাং এখানে উত্তর আমরা করব যেটা, এই গল্পের মধ্যে দিয়ে যে ফিলোসফিটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো জৈন ফিলোসফি। জৈন ধর্মের মধ্যে যে একটা অর্থোডক্স ব্যাপার রয়েছে, একটা চূড়ান্ত একটা অর্থোডক্স ব্যাপার আমরা জৈনিজমের মধ্যে দেখেছি। পঞ্চমহাব্রত আমরা দেখেছি, 5টা নীতি, তার মধ্যে শেষ নীতিটার মধ্যে যে স্যাক্রিফাইসের ব্যাপার রয়েছে, কি বলছে? সাল্লিখানা,
ঈশ্বরকে পাওয়ার জন্য ইউ হ্যাভ টু গিভ আপ এভরিথিং, ইভেন ইয়োর লাইফ। আমরা জানি এটাকে শাল্লিকানা বলা হয়, পঞ্চমহাব্রত। জৈন ফিলোসফিতে যে স্ট্রিক্টনেস, যে কঠোরতা, সেই কঠোরতার প্রতিফলন আমরা দেখতে পাই এই শিলবাদিগারম এই মহাকাব্যের মধ্যে। একটা সাংঘাতিক উত্থান পতনের কাহিনী হচ্ছে এই শিল্পাদিগারম। এই শিল্পাদিগারমে উঠে এসছে জৈন দর্শনের কথা বা জৈন ফিলোসফির কথা। সুতরাং বি অপশনটা এখানে আমরা রাইট করব। আমরা সাধারণত যে এপিকগুলো পাই, সেই এপিকগুলোর একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আমরা যে মহাকাব্যগুলো দেখি, রামায়ণ বলো, মহাভারত বলো, এই বা ইলিয়াড বলো, ওডিসি বলো, এই যে মহাকাব্যগুলো আমরা দেখি ভারতের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে, এই মহাকাব্যগুলোর একটা অন্যতম ফিচার হলো এই মহাকাব্যের যে কাহিনী, যে প্রেক্ষাপট, সেগুলো আবর্তিত হয় বিখ্যাত মানুষদের নিয়ে। মেনলি তারা রাজা হয় বা তারা ওপরতলার মানুষ হয়। কিন্তু আমরা এই যে কাব্যগ্রন্থ, আমরা এই যে এপিকটা দেখছি শিল্পাদিগারম, এই শিল্পাদিগারমের ব্যাপারটা কিন্তু একদম অন্য। আমি যে দুটো চরিত্রের নাম বললাম, তোমাদের বললাম, একটা কান্নাগি আর একটা হলো কোভালান, এরা কিন্তু অন্যান্য মহাকাব্যের মতো এই দুটো চরিত্র কিন্তু একেবারেই কোনো রকমের একটা হাই ক্লাসের ক্যারেক্টার নয়। একেবারে আমার তোমার মতো সাধারণ মানুষ, একদম গ্রাস রুট থেকে উঠে আসা মানুষ, তাদের প্রেমের ইতিহাস এখানে বর্ণিত হয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে আমরা দেখতে পারি মহাকাব্যটা কিন্তু পৃথিবীর যে কোনো মহাকাব্য থেকে সামথিং ডিফারেন্ট। ওকে, তাহলে শিল্পাদিগারম একটা বিখ্যাত এপিক আমরা পেলাম। এর আগে আমরা তিরুকুরাল পেলাম, একটা বিখ্যাত গ্রামার বুক। বুঝতেই পারছো যে একটা সাহিত্যের বিভিন্ন দিক এগুলো, ব্যাকরণ, গ্রামার, মহাকাব্য, কবিতা, এইগুলো নিয়েই কিন্তু আমাদের যে টপিক অফ ডিসকাশন আজকে সেটা হলো সঙ্গমেজ, তামিল কবিদের সম্মেলন, যেখানেই ঘটনাগুলো ঘটছে একের পর এক। তাহলে এখানে উত্তর করব বি অপশন, জৈন ফিলোসফির কথা এখানে প্রতিফলিত হয়েছে। এখানে যে স্টোরি লাইনটা, যে প্রেমের কাহিনীটা রয়েছে, চিরন্তন প্রেমের কাহিনী, সেই কাহিনীর মধ্যে প্রতিফলিত হয়েছে জৈন ধর্মের দর্শন বা জৈন ফিলোসফি। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো। কোয়েশ্চেন নাম্বার 9, where was the capital of the Cholas of Sangam period? Cholas of Sangam period এরকম কেন বলছে? Cholas of Sangam period, সঙ্গম পিরিয়ড ছাড়া কি আর কোনো জায়গায় চোলদের অস্তিত্ব ছিল? ছিল কি? দেখো কোয়েশ্চেনটা বলছে where was the capital of the Cholas of the Sangam period? সঙ্গম যুগ যেটা আমরা আলোচনা করছি 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি, এই সময়ের চোলদের রাজধানী কোথায় ছিল? কোয়েশ্চেনটা দেখেই আমরা বুঝতে পারছি নিশ্চয়ই যে চোলদের আরো কোনো জায়গায় অস্তিত্ব ছিল। কোথায় ছিল? আমরা জানি চোলদের যে পিরিয়ডটা, এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা আর্লি চোল, একটা ল্যাটার চোল। আমরা যে চোলদের কথা পড়ছি সঙ্গম পিরিয়ডের যে চোল, সেটা হলো আর্লি চোল। বলছে সেই আর্লি চোলদের রাজধানী কোথায় ছিল? ওকে, ল্যাটার চোল আর আর্লি চোল, এই আর্লি চোল মানেই হচ্ছে সঙ্গম পিরিয়ডের চোল। আর একটা চোল কোথায় আছে না ল্যাটার পিরিয়ডে, যেটা গিয়ে 9th সেঞ্চুরি 10th সেঞ্চুরিতে গিয়ে যাদের দেখেছিলাম, এডিতে গিয়ে 9th সেঞ্চুরি 10th সেঞ্চুরি এডি। কিন্তু এটা আমরা পড়ছি 3rd সেঞ্চুরি বিসি, 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডির যে চোলদের রাজত্ব, তাদের কথা আমরা দেখছি। সেই সময়কার চোলদের রাজধানী কোথায় ছিল? কাবেরীপত্তনম, মাদুরাই, উরায়ুর, কোচিন। 4টে ক্যাপিটালের নাম আমরা এখানে পাচ্ছি। এর মধ্যে কোনটাকে আমরা উত্তর করতে পারি? সঙ্গমেজের চোলদের রাজধানী কোথায় ছিল? সি অপশনে যে জায়গাটা রয়েছে উরায়ুর, উরায়ুর, সি অপশনে যে জায়গাটা রয়েছে, এই উরায়ুর ছিল মেনলি সঙ্গম পিরিয়ডের চোল যারা ছিল, সেই চোল ডাইনেস্টি, সেই চোল ডাইনেস্টির কি বলে উরায়ুর, তাদের রাজধানী। পরে এই রাজধানীটা ট্রান্সফার হয়েছিল পুহার বলে একটা জায়গা, PUHAR, পুহার, PUHAR, পুহার, পুহার বলে একটা জায়গায় এই ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল পরবর্তীকালে, ফ্রম উরায়ুর টু পুহার। পুহারে গেছিল এই রাজধানী পরবর্তী সময়। তাহলে আর্লি চোলদের দুটো রাজধানী ছিল, আর্লি ক্যাপিটাল ছিল উরায়ুর,
এবং পরেই ক্যাপিটাল চেঞ্জ হয়েছিল কোথায় না পুহার বলে একটা জায়গা। দুটোই কিন্তু সঙ্গম এজের চোলদের কথা বললাম আমি। চোলদের কথা যখন উঠলই তখন একটু বলে দিই, এই যে আর্লি চোলদের হিস্ট্রি আমি বলছিলাম, সঙ্গম পিরিয়ড যে চোল, সেই চোলদের ফাউন্ডার যিনি ছিলেন তিনি হলেন ইলারা, ILARA, ইলারা। আর্লি চোলদের অর্থাৎ সঙ্গম পিরিয়ডে চোলদের কথা পাই, তার ফাউন্ডার ছিলেন ইলারা, ILARA, ইলারা। আর সেই আর্লি চোল বা সঙ্গম পিরিয়ডের চোলদের গ্রেটেস্ট রুলার ছিলেন কারিকল বলে একজন, KARIKAL, কারিকল বলে একজন। এই কারিকল শব্দটার অর্থ কি ছিল? এ ম্যান উইথ বার্নড লেগ, পোড়া পা যুক্ত মানুষ। এ ম্যান উইথ বার্নড লেগ, পোড়া পা যুক্ত মানুষ বা কারিকল। কারিকল ছিল ওদের গ্রেটেস্ট রুলার চোলদের, আর্লি চোলদের, সঙ্গম পিরিয়ডের চোলদের। আর ফাউন্ডার ছিল ইলারা। আর কাবেরীপত্তনম যেটা দিয়েছে ফার্স্ট অপশনে, এটা ছিল এই আর্লি চোলদের বন্দর বা পোর্ট। আর্লি চোলদের পোর্ট ছিল কাবেরীপত্তনম। আর একটা কথা তোমাদের জেনে রাখতে হবে, চোলদের, আমি আগেও এটা বলেছি, এই চোলদের ন্যাশনাল সিম্বল ছিল, BCS এসেছিল, সে আর্লি চোল ল্যাটার চোল দুটোই, দুটো চোলেরই সিম্বল ছিল টাইগার। তোমরা জানো এটা BCS এ প্রশ্ন এসেছিল, চোলদের প্রতীক কি ছিল, জাতীয় প্রতীক, ন্যাশনাল এমব্লেম কি ছিল, সেটা হচ্ছে টাইগার। চোলদের টাইগার, একটু বলে দিই, চোলদের ছিল টাইগার। পান্ডীয় যারা, তাদের তাদের সিম্বল ছিল কার্প, CARP। কার্প হচ্ছে ছোট ছোট মাছ, মিন যাকে আমরা বলি, ময় দীর্ঘই দন্তের না, মিন বা কার্প, ছোট মাছ যেটা, সেইটা ছিল, কার্প ছিল তাদের ন্যাশনাল সিম্বল। আর চেরাদের ছিল বো অ্যান্ড অ্যারো, তীর ধনুক, এদের ন্যাশনাল সিম্বল। এই তিনটে সিম্বলের কথা একটু বলে রাখলাম যখন সিম্বলের প্রসঙ্গ উঠলো। চোলদের হচ্ছে টাইগার নাম্বার 1, নাম্বার 2 পান্ডীয়দের হচ্ছে কার্প বা ছোট ছোট মাছ যেটাকে আমরা বলি, মিন যেটাকে বলি। আর চেরাদের ছিল বো অ্যান্ড অ্যারো, বলে তীর ধনুক। ওকে, নেক্সট প্রশ্নে আসবো আমরা। রেফারেন্স অফ দ্য চোলাস ইজ ফাউন্ড ইন, যে চোলাদের ইতিহাস আমরা পড়ছি, আর্লি চোলদের ইতিহাস আমরা যেটা পড়ছি, সঙ্গম পিরিয়ডের যে চোলদের কথা বলছি, তাদের রেফারেন্স আমরা কোথায় পাই? সঙ্গম লিটারেচারে, পেরিপ্লাসে, মহাবংশে, অল অফ দ্য অ্যাবভ, সমস্ত তিনটে জায়গাতেই চোলদের রেফারেন্স আমরা কোথায় পাই? সঙ্গম লিটারেচার মানে কোনগুলো? যেগুলো আমরা আলোচনা করলাম, মণিমেকালাই, তিরুকুরাল, এগুলো যেগুলো আলোচনা করছি, এপিকগুলো, গ্রামার বুকগুলো, এগুলো। আর পেরিপ্লাস, তোমরা জানো একটা বিখ্যাত বই, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, একটা ভীষণ ইম্পর্টেন্ট বই, যেখান থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস, বিশেষ করে ইকোনমিক হিস্ট্রি জানতে পারি। লেখককে তোমরা জানো, একটা আননোন গ্রিক ট্রাভেলারের লেখা, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, পুরো নামটা। এটা খুব বিখ্যাত বই, তোমরা অনেকেই জানো। পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, পেরিপ্লাস মানে হচ্ছে রেড সির কথা বলছে। রেড সি যেটাকে আমরা জানি রেড সি বলে, সেই রেড সির কথা বলছে এটা। এই পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, এখানে কি আছে মেনলি? মেনলি এখানে আছে একটা ইকোনমিক, একটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের কথা, ট্রেড অ্যান্ড কমার্সের কথা। রেড সি থেকে শুরু করে ইন্ডিয়ান পেনিনসুলা, রেড সি থেকে শুরু করে ইন্ডিয়ান পেনিনসুলা পর্যন্ত আমরা যতগুলো পোর্ট পাই, যতগুলো রাজ্য পাই, সব কটার ইতিহাসের মধ্যে দেওয়া আছে, এবং কি কি জিনিস নিয়ে বাণিজ্য হতো, কি কি এক্সপোর্ট হতো, কি কি ইম্পোর্ট হতো, ওকে, রেড সি দিয়ে ইন্ডিয়ান পেনিনসুলাতে, তার একটা দীর্ঘ বিবরণ আমরা পাই। সেই সূত্রে আমরা এই বই থেকে শুধু চোলদের কথা নয়, আমরা পাণ্ড্যদের কথা, চেরাসদের কথা আমরা ভীষণ ভালো করে পাই, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি মেনলি। পেরিপ্লাস মেনলি ইকোনমিক অ্যাক্টিভিটির কথাটা তুলে ধরেছে, ট্রেড অ্যান্ড কমার্সের কথাটা তুলে ধরেছে। পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, পেরিপ্লাস কথাটার অর্থ হলো রেড সিকে বলা হচ্ছে পেরিপ্লাস। এই রেড সি থেকে ইন্ডিয়ান পেনিনসুলা, এই এরিয়ার মধ্যে যে ইকোনমিক অ্যাক্টিভিটিটা চলতো, সেই ইকোনমিক অ্যাক্টিভিটির কথা তুলে ধরা হয়েছে এখানে। এটা অ্যাকচুয়ালি একটা লগ বুক, LOG, লগ বুক আমরা যেটাকে বলি, যেখানে ব্যবসা বাণিজ্যের একটা ডেসক্রিপশন পুরো রয়েছে।
কোথায় কোথায় যাওয়া হচ্ছে, কি কি জিনিস আনা হচ্ছে, একটা 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 ডেসক্রিপশন। পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, এখানে আমরা দেখতে পাচ্ছি মহাবংশ, তোমরা সবাই জানো মহাবংশ দিব্যংশ বিখ্যাত বই, এবং এই বইয়ের একটা বিখ্যাত ইনফরমেশন যেটা পরীক্ষায় দেয়, অশোক তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন বলে যে ইনফরমেশন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। অশোক 99 জন ভাইকে হত্যা করে ক্ষমতা দখল করেছিলেন, এই ইনফরমেশনটা আমরা এই মহাবংশ দিব্যংশ থেকে পাই। এই মহাবংশ দিব্যংশ সিংহলের ইতিহাসকে তুলে ধরছে, তোমরা সবাই জানো। মহাবংশের লেখক ছিলেন মহানাম বলে একজন সন্ন্যাসী, মনে করা হচ্ছে মহাবংশ লিখেছিলেন মহানাম বলে একজন। সেই মহাবংশে আছে চোলদের রেফারেন্স আমরা পাচ্ছি। অর্থাৎ মহাবংশে আমরা কি পাচ্ছি না, ওখানকার যে সিলোনিস যারা ছিল তাদের মধ্যে বুদ্ধিজম স্প্রেড করেছিল, সেই সিলোনিস বুদ্ধিস্টদের যে ইতিহাস সেটা মহাবংশে রয়েছে, সেই সূত্রে আমরা চোলদের ইতিহাস সেখানে পাচ্ছি। তার মানে তিনটেতেই আমরা পাচ্ছি চোলদের রেফারেন্স। এছাড়াও এগুলো তো লিটারারি এভিডেন্স, সাহিত্য উপাদান চোলদের ইতিহাস জানা, আর্লি চোলদের ইতিহাস জানা। যদি তোমাকে জিজ্ঞেস করে যে আর্কিওলজিক্যাল এভিডেন্স কোনটা আর্লি চোলদের ইতিহাস জানার, তোমরা সবাই পড়েছো অশোকের সেকেন্ড রক এডিক্ট, অশোকের 2 নম্বর শিলালিপি, যেখানে চোল, চেরা, পাণ্ড্য এই তিনটে সঙ্গম এজের এই তিনটে ডাইনেস্টির কথা রেফারেন্স রয়েছে। চোলদের কথা, পাণ্ড্যদের কথা, চেরাজদের কথা। এই তিনটে ডাইনেস্টিতে অশোক কি করেছিলেন, সেকেন্ড রক এডিক্টে অশোক কি বলছেন, এই তিনটে রাজ্যে তিনি মেডিকেল মিশন পাঠিয়েছিলেন, চিকিৎসক দল পাঠিয়েছিলেন সেখানকার মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য। তো সেই যদি আর্কিওলজিক্যাল এভিডেন্স বলে এদের সম্পর্কে জানার, চোলদের সম্পর্কে জানার, তাহলে আমাদের অবভিয়াসলি বলতে হবে সেকেন্ড রক এডিক্ট অফ অশোকা, যেখানে এই তিনটে ডাইনেস্টির রেফারেন্স আমরা পাচ্ছি। ওকে, এবং এছাড়াও মেগাস্থেনিসের ইন্ডিকা, এটা আর একটা বিখ্যাত বই, তোমরা সবাই নাম শুনেছ। এই ইন্ডিকাতেও আমরা পাচ্ছি এই চোলদের রেফারেন্স বা এই তিনটে ডাইনেস্টি রেফারেন্স, এটাও একটা লিটারারি এভিডেন্স মেগাস্থেনিসের ইন্ডিকা। সুতরাং এই রেফারেন্সগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা 11 নম্বরে আসছি, হু ইজ দ্য আর্লিয়েস্ট নোন চেরা কিং। আর্লিয়েস্ট নোন চেরা কিং মানে চোলদের, মানে চেরা বলে যারা রাজত্ব করতো, এরা কোথায় রাজত্ব করতো, মেনলি কেরালা, ফার সাউথ। বুঝতে পেরেছ, এই তিনটে ডাইনেস্টি ফার সাউথে রুল করতো। তামিলনাড়ুর ইতিহাস এটা পুরোটাই ফার সাউথের ইতিহাস আমরা পড়ছি। তার মধ্যে পাণ্ড্য এবং চোলরা করতো তামিলনাড়ু অঞ্চলে, আর চেরারা করতো মেনলি কেরালা এই অঞ্চলটাতে। তিনটেই ফার সাউথ, ঠিক আছে। আমি প্রথমেই বলেছিলাম সাউথ ইন্ডিয়ান হিস্ট্রির দুটো পার্ট, একটা হিস্ট্রি অফ ফার সাউথ, একটা হিস্ট্রি অফ ডেকান। তাহলে আমরা যেটা পড়ছি এটা হিস্ট্রি অফ ফার সাউথ, আর্লি হিস্ট্রি অফ ফার সাউথ। ওকে, তো চেরা ডাইনেস্টির ফাউন্ডার কে? চেরারা রুল করতো, একটু রুলিং এরিয়াটা বলে দিই, কেরালা আমি বললাম, এবং এদের ক্যাপিটাল ছিল ভাঞ্জি বলে একটা জায়গা, VANJI, ভাঞ্জি। চেরাদের ক্যাপিটাল ছিল ভাঞ্জি বলে একটা জায়গা, VANJI, ভাঞ্জি চেরাদের রাজধানী। এই ভাঞ্জি ছিল কেরালায়। এবং আর একটা কথা বলে দিই চেরাদের থেকে, যে চেরাদের সঙ্গে রোমান এম্পায়ারের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, রোমান এম্পায়ারের এবং রোমান এম্পায়ারের সঙ্গে। এবং মুজিরিস বলে একটা জায়গা, মুজিরিস কেরালায়, মুজিরিস, এই মুজিরিস হচ্ছে একটা বিখ্যাত পোর্ট চেরাদের, মুজিরিস, MUJIRIS, মুজিরিস। এই মুজিরিসে একটা ট্রেড স্টেশন তৈরি করা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে একটা পোর্ট, একটা ট্রেড স্টেশন তৈরি করা হয়েছিল, যেটা তৈরি করেছিলেন রোমুলাস অগাস্টাস, রোমের সম্রাট রোমুলাস অগাস্টাস। এই রোমুলাস অগাস্টাসের নামে একটা ট্রেড স্টেশন বা ট্রেড পোর্ট তৈরি করা হয়েছিল মুজিরিসে। সুতরাং রোমের সঙ্গে এদের একটা সম্পর্ক তৈরি হয়েছিল চেরাদের। তাহলে চেরাদের ফাউন্ডার যদি বলি তাহলে হবে উদিয়ান গেরাল, সি অপশানে যেটা রয়েছে, উদিয়ান গেরাল। ইনি হচ্ছেন এদের ফাউন্ডার বা আর্লিয়েস্ট নোন রুলার। যাদের নাম পাওয়া যায়, সবার নাম তো পাওয়া যায় না, যাদের নাম পাওয়া যায় তাদের মধ্যে প্রথম হচ্ছেন উদিয়ান গেরাল বা ফাউন্ডার, এটাকে আমরা বলতে পারি। আর
ডি অপশানে যেটা রয়েছে সেটা হলো সেঙ্গুত্তুবান। এই সেঙ্গুত্তুবান হচ্ছেন এই ডাইনেস্টির গ্রেটেস্ট রুলার। সেঙ্গুত্তুবান হচ্ছে এই ডাইনেস্টির গ্রেটেস্ট রুলার। এই সেঙ্গুত্তুবানকে বলা হয় কি, দ্য রেড চেরা। একে রেড চেরা উপাধি দেওয়া হয়েছিল, লাল চেরা, রেড চেরা উপাধি একে দেওয়া হয়েছিল সেঙ্গুত্তুবানকে। তাহলে উদিয়াঙ্গেরাল হচ্ছে ফাউন্ডার, সেঙ্গুত্তুবান হচ্ছে দ্য গ্রেটেস্ট রুলার। আর লাস্ট রুলারের নামটাও যেটা আমরা পাই বিভিন্ন সূত্র থেকে, সেটা হলো ইলিয়ানজেরাল, ILIAN, ILIAN GERAL, ইলিয়ানজেরাল। He was the last ruler of the চেরাদের, ILIAN GERAL, ইলিয়ানজেরাল। He was the last ruler of চেরা ডাইনেস্টি। ওকে, তাহলে এখানে উত্তর আমরা করব সি অপশানে, উদিয়াঙ্গেরাল, দ্য আর্লিয়েস্ট নোন রুলার। এই চেরাদের পোর্টটার নাম ছিল মুজিরিস। এরা রুল করতো, এদের ক্যাপিটাল ছিল ভাঞ্জি বলে একটা জায়গা। আমরা লাস্ট কোয়েশ্চেনে এসে গেছি। স্পাই ইজ সাঙ্গামেজ ওয়াজ নোন অ্যাজ, এটা বিসিএস মেন্সের প্রশ্ন। সাঙ্গামেজে যারা স্পাইয়ের কাজ করত, যারা গুপ্তচরের কাজ করত, এদেরকে কি বলা হতো? যারা গুপ্তচরের কাজ করত তাদেরকে বলা হতো ওররার। এটা বিসিএস মেন্সে এসেছিল এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা। ওররার বলা হতো স্পাইদের, গুপ্তচরকে। তোমরা জানো এই স্পাইদের নামটা কিন্তু যুগ অনুযায়ী চেঞ্জ হয়েছে। যেমন বৈদিক যুগে স্পাইদের বলা হতো কি না, স্পশ, SPASA, স্পশ। বৈদিক যুগে স্পাই যারা ছিল, যারা ইন্টেলিজেন্সের কাজ করত, তাদেরকে বলা হতো স্পশ। সঙ্গমেজে বলা হলো ওররার, যেটা আমরা উত্তরে পেলাম এই অপশানে। আবার সুলতানি যুগে গিয়ে এদের বলা হলো, তোমরা জানো, বারিদ। যারা স্পাইর কাজ করতো তাদের বলা হলো বারিদ। তাহলে এখানে আমরা উত্তর করব ওররার, এইটা। আর বাকি যে অপশানগুলো রয়েছে, আমি বলেছিলাম যে সাংগাম অ্যাডমিনিস্ট্রেশনটাও একটু দেখে রাখতে হবে, দু একটা জিনিস। তার মধ্যে আমাইচার, আমাইচারটা কি না, রাজা, যিনি রাজা থাকতেন এই অ্যাডমিনিস্ট্রেশনে, তার হাতে সব ক্ষমতা থাকত এবং তাকে হেল্প করতো একটা কাউন্সিল অফ মিনিস্টার্স। সেই কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে অনেকে থাকতেন, সেনাপতি থাকতো, ব্রাহ্মণরা থাকতো, অনেকে থাকতো যারা হেল্প করতো। আমরা এটা তো সেই সিন্ধু সভ্যতা বৈদিক যুগ থেকে দেখে আসছি। এই কাউন্সিল অফ মিনিস্টারদের মধ্যে যারা মন্ত্রী হতেন তাদেরকে বলা হতো আমাইচার। তাহলে আমাইচার সঙ্গামে যে কারা, মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার যাদের নিয়ে তৈরি হতো মন্ত্রী পরিষদ, তার মধ্যে মন্ত্রী যারা হতো তাদেরকে বলা হতো কি না, এইটা আমাইচার, মিনিস্টার্স। সি অপশানে যেটা রয়েছে সেনাপতি, আর নামটা শুনেই বোঝা যাচ্ছে, এটা আলাদা করে বলার কিছু নেই। ইউনিয়ন কমান্ডার ইন চিফ বা সেনাপতি এদেরকে বলা হতো। যারা সেনাপতি ছিল তারাও রাজার কাউন্সিলে ছিল, মন্ত্রী পরিষদের মধ্যে ছিল। আর আর্থানার, এরা কারা, যাদেরকে আমরা প্রিস্ট বলছি বা পুরোহিতা, পুরোহিত বা প্রিস্ট, এদেরকে বলা হচ্ছে সঙ্গম পিরিয়ডের অ্যাডমিনিস্ট্রেশনে আর্থানার। তাহলে এই যে নামগুলো আমরা পেলাম, এরা হচ্ছে একেবারে কাউন্সিল অফ মিনিস্টার। এরা কাউন্সিল অফ মিনিস্টারদের মধ্যে ছিল, রাজাকে বিভিন্নভাবে উপদেশ দিতেন এবং সাহায্য করতেন। এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে। তো সঙ্গম পিরিয়ডের ওপর এটা নিয়ে অনেকেরই একটা আতঙ্ক থাকে, ভয় থাকে। আমি মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম 12টার প্রশ্নের মধ্যে দিয়ে, যে যে এরিয়াগুলো থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দেয় সেই জায়গাগুলো, কারণ এটা খুব ভাস্ট জায়গা। এটা পড়তেও খুব একটা ভালো লাগে না, বা এটা পড়াও খুব শক্তের জিনিস, বিশেষ করে অ্যাকসেন্টগুলো বা উচ্চারণগুলো খুবই টাফ। তো এই জায়গাগুলো যদি একটু দেখে রাখতে পারো তাহলে তোমাদের এটা হেল্প হতে পারে। বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো দেয় এই সঙ্গম পিরিয়ড থেকে। আমরা আবার আসবো ফিরে, আবার নতুন ক্লাসে, আবার নতুন টপিক নিয়ে। তো ভালো করে পড়াশুনো করো, তৈরি হও পরীক্ষার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে।